আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই আলোচনাটি শুরু করতে যাচ্ছি। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। রামিসা নামের ছোট্ট একটি শিশুই বলবো আমরা, যাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা 8 বছরের একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীর কোনো জটিলতাই আসলে বোঝে না, তাকে কতটা নৃশংসতার শিকার হতে পারে তা আমরা দেখলাম। রাজধানী ঢাকার পল্লবী এলাকার 2য় শ্রেণীর স্কুল ছাত্রী রামিসা আক্তার হত্যাকাণ্ডের যে লোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য পুলিশ প্রকাশ করেছে, তা শুনলে যে কোনো মানুষের বিবেক কেঁপে উঠবে। কাকে বিশ্বাস করবেন আপনি? আপনার পাশের ফ্ল্যাটে থাকা প্রতিবেশী কি আসলেই নিরাপদ? মাত্র 2 মাস আগে পাশে ভাড়া আসা এই রিক্সা মেকানিক দম্পতির লালসা আর হিংস্রতার শিকার হতে হলো এই ছোট্ট রামিসাকে। যে ঘটনার নির্মমতা পুরো বাংলাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, সেই মিরপুরের পল্লবীর 2য় শ্রেণীর স্কুল ছাত্রী 8 বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের মামলায় এসেছে সবচেয়ে বড় এবং চূড়ান্ত আইনি মোড়। আজ বুধবার 20 মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাঁড়িয়ে নিজের সব অপরাধ নিজের মুখে স্বীকার করেছে সেই পাষণ্ড মূল ঘাতক মোহাম্মদ সোহেল রানা ওরফে জাকির হোসেন। সে স্বীকার করেছে কিভাবে একটি নিষ্পাপ 8 বছরের শিশুকে বিকৃত লালসার শিকার বানানো হয়েছিল এবং কিভাবে সেই অপরাধ ধামাচাপা দিতে তাকে গলা কেটে নৃশংসতভাবে হত্যা করা হয়েছিল। আজ যখন ঘাতক সোহেল রানাকে যখন প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে নিয়ে আসা হয়, তখন সেখানে উপস্থিত শত শত সাধারণ মানুষ এবং বিজ্ঞ আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন। চারপাশ থেকে স্লোগান ওঠে এবং এই নরপশুর যেন সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসি দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান আজকে আদালতে যে লিখিত আবেদন জমা দিয়েছেন, তাতে এই হত্যাকাণ্ডের এমন কিছু নিখুঁত এবং লোমহর্ষক টাইমলাইন উঠে এসেছে, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। প্রিয় দর্শক, কীভাবে মাত্র 2 মাস আগে পাশের ফ্ল্যাটে ভাড়া আসা এক দম্পতি এই পুরো পরিকল্পনা সাজিয়েছিল। দরজার ওপাশে যখন মা তার সন্তানকে খুঁজছিলেন, তখন ভিতরে ঠিক কী পৈশাচিকতা চলছিল, আজ আমরা এই আলোচনাতে পুলিশের নিখুঁত তদন্ত এবং আদালতের জবানবন্দির উপর ভিত্তি করে পুরো ঘটনার আদ্যোপান্ত সহজ ভাষায় বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, আলোচনাটি একটু দীর্ঘ হলেও প্রতিটি তথ্য মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি আমাদের সামাজিক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। আমরা এখন কোন পর্যায়ে এসে পড়েছি? চলুন আমরা ফিরে যাই 19 মে মঙ্গলবার সকালের সেই অভিশপ্ত এবং ভয়াবহ টাইমলাইনে। নিহত রামিসার পরিবার দীর্ঘ 17 বছর ধরে পল্লবীর এই ভবনটিতে অত্যন্ত সম্মান এবং সুনামের সাথে বসবাস করে আসছিল। এলাকার সবার সাথে তাদের অত্যন্ত চমৎকার সম্পর্ক ছিল। অন্যদিকে মূল অভিযুক্ত মোহাম্মদ সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার মাত্র 2 মাস আগে এই ভবনের পাশের একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। সোহেল রানা পেশায় ছিল একজন রিক্সা মেকানিক। কি আর বলবো প্রিয় দর্শক, তদন্ত কর্মকর্তার আদালতে দেওয়া আবেদন অনুযায়ী 19 মে সকাল 9:30টার দিকে শিশু রামিসা প্রতিদিনের মতো নিজের ঘর থেকে বের হয়েছিল। সে সময় পাশের ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়েছিল সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার। স্বপ্না একজন নারী হয়েও কিভাবে এমন একটি ফুটফুটে একটি ফুলের জীবন ধ্বংস করার ক্ষেত্রে সহযোগিতা করলো? স্বপ্না অত্যন্ত চতুরতার সাথে মিষ্টি কথায় ফুসলিয়ে কৌশলে নিষ্পাপ রামিসাকে তাদের ফ্ল্যাটের ভিতরে নিয়ে যায়। এদিকে সকাল আনুমানিক 10:30 বাজে রামিসার মা বাবা তাকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঘর থেকে বের হয়ে তারা রামিসাকে আশেপাশে কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এটি স্বাভাবিক।
পুরো ভবনে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রামিসার স্বজনদের চোখ যায় পাশের ফ্ল্যাটের দরজার সামনে, অর্থাৎ সোহেল রানা ও স্বপ্নার ফ্ল্যাটের বাইরে। তারা দেখতে পান রামিসার ছোট্ট জুতো জোড়া এই ফ্ল্যাটের দরজার বাইরে পড়ে আছে। প্রিয় দর্শক, স্বাভাবিকভাবেই একজন মায়ের মনে খটকা লাগে। তিনি ভাবলেন রামিসা হয়তো পাশের বাসায় খেলতে গেছে। রামিসার মাও স্বজনেরা এই ফ্ল্যাটের দরজায় নক করতে শুরু করে। উচ্চস্বরে রামিসার নাম ধরে ডাকতে থাকেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না। কেন ভেতর থেকে কোনো আওয়াজ বা সাড়া শব্দ আসছিল না? কারণ তখন দরজার ওপাশে চলছিল নারকীয় এক চরম পৈশাচিকতা। প্রিয় দর্শক, রামিসার মা বাবা যখন বাইরে দাঁড়িয়ে দরজায় অনবরত করাঘাত করছেন, ঠিক তখন ভেতরের বাথরুমে রামিসাকে আটকে রেখে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালাচ্ছিল নরপশু ঘাতক সোহেল রানা। নির্যাতনের পর রামিসা যখন চিৎকার করার চেষ্টা করে বা বিষয়টি সবাইকে বলে দেওয়ার ভয় তৈরি হয়, তখন সোহেল রানা তাকে শ্বাসরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। বাইরে যখন ডাকছেন রামিসার মা, দরজায় নক করার শব্দ শুনে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কিন্তু দরজা খুলেননি। তিনি ইচ্ছে করে এই দরজা খুলতে দেরি করছিলেন, যাতে তার স্বামী সেই পাষণ্ড বর্বর সোহেল রানা পালাবার জন্য পর্যাপ্ত সময় পায়। বাথরুমের ভেতরে হত্যাকাণ্ড শেষ করে আলামত গোপন করার জন্য রামিসার 2 হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। কত নির্মম নিষ্ঠুর একটি কাজ করলো। এরপর মরদেহটি বাথরুম থেকে টেনে এনে শয়নকক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা হয় এবং বিচ্ছিন্ন মাথাটি এনে রাখা হয় ঘরের ভিতরের একটি বড় বালতির মধ্যে। হত্যাকাণ্ড ও লাশ লুকানোর এই পৈশাচিক প্রক্রিয়া শেষ করেই শয়নকক্ষের জানালার গ্রিল কেটে পেছনের দিক দিয়ে পালিয়ে যায় ঘাতক সোহেল রানা। আর তার পালিয়ে যাওয়া নিশ্চিত হওয়ার পরেই ঘরের দরজা খুলেন বা পরিস্থিতি সামাল দেওয়ার অভিনয় করেন স্বপ্না আক্তার। কিন্তু বাইরে থাকা রামিসার মা বাবা ও অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা ততক্ষণে বুঝে গিয়েছিলেন যে ভিতরে কিছু একটা মারাত্মক গড়বড় হয়েছে। কোনো সাড়া শব্দ না পেয়ে তারা সম্মিলিতভাবে লাথি মেরে সেই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করতেই পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। তারা শয়নকক্ষের মেঝেতে এবং খাটের নিচে দেখতে পান রামিসার মস্তকবিহীন রক্তাক্ত দেহ। আর ঘরের কোণে থাকা একটি বালতির ভিতরে পড়ে আছে তাদের কলিজার টুকরো রামিসার বিচ্ছিন্ন মাথা। এটিও কি আমাদের এই যুগে এসে দেখতে হলো, শুনতে হলো? প্রিয় দর্শক, ঘরের ভিতরে তখন রামিসার মা বাবার আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এটি স্বাভাবিক। সেই ঘরের ভেতরেই নির্বিকারভাবে দাঁড়িয়েছিলেন সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার। উপস্থিত লোকজন এবং পুলিশ সাথে সাথেই স্বপ্নাকে হাতে নাতে আটকে ফেলে এবং জিজ্ঞাসা শুরু করে। স্বপ্নার মুখ থেকেই প্রথম নিশ্চিত হওয়া যায় যে তার স্বামী সোহেল রানাই রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ এবং হত্যা করে জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে। প্রিয় দর্শক, পল্লবী থানা পুলিশ সাথে সাথে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আপনারা গণমাধ্যমে জেনেছেন। এবং মূল ঘাতককে ধরার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখা এক চিরুনি অভিযান শুরু করে। প্রিয় দর্শক, ঘাতক সোহেল রানা ঢাকা থেকে পালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গিয়ে আত্মগোপন করে। যেহেতু সে তাড়াহুড়া করে পালিয়েছিল, তার কাছে কোনো টাকা ছিল না, সে তার এক পরিচিত বন্ধুকে ফোন করে টাকা পাঠানোর জন্য অনুরোধ করে। আর এই ফোন কলটি হয়ে দাঁড়ায় পুলিশের জন্য সবচেয়ে বড় সূত্র। ডিএমপির আধুনিক তথ্য প্রযুক্তি এবং সাইবার ক্রাইম ইউনিট সোহেল রানার মোবাইল লোকেশন ট্র্যাক করে নিশ্চিত হয় যে সে নারায়ণগঞ্জ জেলার
ফতুল্লা থানার আশেপাশের একটি এলাকায় অবস্থান করছে। পুলিশ দ্রুত সেখানে অবস্থান নেয় এবং স্থানীয় একটি বিকাশ এজেন্টের দোকানের উপর নজরদারি শুরু করে। যখন এই সোহেল রানা ছদ্মবেশে এই বিকাশ দোকানে টাকা তুলতে আসে, তখন স্থানীয় পুলিশ ও চতুর দোকানদারের সহায়তাকে কাজে লাগিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে সেই দোকানটি ঘাতক সোহেল রানাকে তখন গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর সোহেল রানাকে ঢাকার পল্লবী থানায় এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে সে নিজের সব অপরাধের কথা অকপটে স্বীকার করেন। আজ বুধবার 20 মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে বিজ্ঞ আদালতে উপস্থিত করেন, আদালতে হাজির করেন। তদন্ত কর্মকর্তা আদালতে পৃথক দুটি আবেদন জমা দেন। প্রথম আবেদনে তিনি আসামি স্বপ্না আক্তারকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আলামত ধ্বংসের আশঙ্কায় কারাগারে আটকে রাখার আবেদন জানান। আর দ্বিতীয় আবেদনে মূল ঘাতক সোহেল রানার নিজের মুখে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুযায়ী রেকর্ড করার জন্য আবেদন করেন। আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন এবং এজলাসে সোহেল রানার জবানবন্দি রেকর্ড করা শুরু হয়। ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে দাঁড়িয়ে ঘাতক সোহেল রানা বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই স্বীকার করে যে কিভাবে সে শিশুটিকে বাথরুমে নিয়ে পাশবিক নির্যাতন করেছে এবং কিভাবে তার স্ত্রী স্বপ্না দরজার বাইরে রামিসার মাকে আটকে রেখে তাকে পালাতে সহায়তা করেছে। প্রিয় দর্শক, এটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা। এই ঘটনা নিয়ে একটি আলোচনা করতে হবে, ভিডিও বানাতে হবে, ভাবতেও কষ্ট হয়। জবানবন্দি রেকর্ড শেষে বিজ্ঞ আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তার উভয়কেই কঠোর পাহারায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দর্শক, আজ যখন এই জবানবন্দি শেষে সোহেল রানাকে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখন আদালত চত্বরে এক নজিরবিহীন জনরোষ দেখা দেয়। সেখানে উপস্থিত সাধারণ মানুষ, বিজ্ঞ আইনজীবী এবং সাধারণ পথচারীরা ঘাতকের গাড়ি লক্ষ্য করে তেড়ে যান। তারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন, রামিসার হত্যাকারীর ফাঁসি চাই, এই নরপশুর প্রকাশ্য মৃত্যুদণ্ড চাই। মানুষের এই ক্ষোভ প্রমাণ করেই আমাদের সমাজ এই পৈশাচিকতা আর সহ্য করতে প্রস্তুত নয়। পুলিশের তদন্তে আরও জানা গেছে, যেটা আমরা গণমাধ্যমে জানতে পেরেছি, এই সোহেল রানা ওরফে জাকির হোসেনের একটি অন্ধকার অতীত রয়েছে। তার গ্রামের বাড়ি নাটোর এলাকায় এবং তার বিরুদ্ধে সেখানে আগে থেকেই সন্ত্রাস বিরোধী আইনে একটি অত্যন্ত গুরুতর মামলা রয়েছে। অর্থাৎ সে একজন দাগী অপরাধী, পেশাদার অপরাধী এবং ফেরারি আসামি হিসেবেই ঢাকায় এসে পরিচয় লুকিয়ে রিকশা মেকানিকের ছদ্মবেশে বসবাস করছিল। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম, এই দীর্ঘ আলোচনার পর আজ আমাদের সমাজকে কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে। ভাড়াটিয়া তথ্য যাচাই। আপনার বাড়ির পাশের ফ্ল্যাটে বা আপনার নিজের বাড়িতে কাকে ভাড়া দিচ্ছেন, তার এনআইডি এবং ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা অত্যন্ত জরুরি। এই সোহেল রানা যদি নাটোরের মামলার পর ঢাকায় পুলিশের নজরদারিতে থাকতো, তবে আজ হয়তো রামিসাকে প্রাণ হারাতে হতো না। শিশুদের একা না ছাড়ার একটি বিষয়। প্রতিবেশী যতই চেনা হোক বা 2 মাস ধরে পাশে থাকুক, আপনার ছোট্ট সন্তানকে কখনো তাদের করে একা যেতে দেবেন না। অপরাধীরা অনেক সময় অত্যন্ত স্বাভাবিক আচরণ করে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। মায়ের তড়িৎ সিদ্ধান্ত, রামিসার মা যদি সেদিন বাইরে জুতো দেখে সাথে সাথে দরজায় ধাক্কা না দিতেন এবং পাড়ার মানুষকে ডেকে দরজা না ভাঙতেন, তবে হয়তো ঘাতক দম্পতি রাতের অন্ধকারে লাশটি বস্তাবন্দি করে কোথাও গুম করে দিত
এবং এই সত্য কোনো দিন সামনে আসতো না, অথবা আসলেও অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে আসতো। আমরা ধন্যবাদ জানাই ঢাকা মেট্রোপলিটন পুলিশকে তাদের দ্রুত ও প্রযুক্তি নির্ভর পদক্ষেপের জন্য, যার কারণে ঘাতক 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছে। আমরা আশা করি, যেহেতু বিজ্ঞ আদালতে ঘাতক নিজের মুখে 164 ধারায় জবানবন্দি দিয়েছে, তার এই মামলার বিচার স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বিচার আইনে অত্যন্ত দ্রুত শেষ হবে এবং এই ঘাতক দম্পতির এমন শাস্তি হবে যা ইতিহাসের পাতায় দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রিয় দর্শক, ছোট্ট রামিসার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কী বা করার আছে। দেশের যে প্রচলিত বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় আমরা অতীতের অনেক ঘটনা আছে, সেগুলোরই কিন্তু পূর্ণাঙ্গ বিচার হয়ে এক্সিকিউট হতে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। তো তাৎক্ষণিকভাবে যদি দ্রুত বিচার আইনে এগুলো হতো, তাহলে অনেকেরই কিন্তু এই ধরনের করার সাহস পেত না। আরেকটি বিষয় যেটি উল্লেখ করার মতো, যদি সামারি ট্রায়াল হয়ে দ্রুত বিচার আইনে পানিশমেন্ট হতো এবং সেটি যদি প্রকাশ্যে তাদেরকে যদি এক্সিকিউট করা যেত, তাদের ফাঁসি যদি কার্যকর করা যেত প্রকাশ্যে জনগণের সম্মুখে, তাহলে জনগণ আর এই ধরনের সাহস পেত না। আমরা জানি আমাদের দেশে প্রচলিত আইনে ফাঁসির বিধান থাকলেও সেটি প্রকাশ্যে করা হয় না, এটি একটি নির্দিষ্ট সময়ে কারাগারের মধ্যে করা হয়। কিন্তু এই সমস্ত জঘন্য অপরাধীদেরকে যে কোনো খোলা ময়দানে, স্টেডিয়ামে অথবা যে কোনো প্রকাশ্য জায়গায় যদি এদেরকে ফাঁসি কার্যকর করার জন্য সরকার এরকম কোনো বিধান করে, তাহলে হয়তো এদেশের জনগণ এটাকে খুব অন্যভাবে নেবে না, এটাকে খুব পজিটিভলি নেবে এবং এটা থেকে অনেক মানুষের দৃষ্টান্তমূলক শিক্ষা হবে। আর আমাদের পবিত্র কোরআনের যে আইন, সেই আইন যদি বাস্তবায়ন হয় বা হতো, তাহলে তো আর কোনো কথাই ছিল না। তাহলে তাদেরকে প্রকাশ্যে হত্যার বদলে হত্যা এবং তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। তাহলে হয়তো আমাদের দেশের এই নিষ্পাপ শিশু এবং অনেক নারী আছেন ধর্ষণের শিকার হতো না। এই নরপশুদের একটুও কি চিন্তায় আসলো না যে এই ছোট্ট ফুলটি জাস্ট ফুটতে ছিল, এখনও ফুটে শেষ হয়নি, এটি একটি ফুলের কলি মাত্র। তারও তো ইচ্ছে ছিল এই পৃথিবীতে বাঁচার, তারও তো স্বপ্ন ছিল, তারও তো বাবা মা ছিল, বাবা মায়ের সাথে তাদের কত গল্প ছিল, তার কত স্মৃতি ছিল। তাদের সেই পাষণ্ড বর্বর নিষ্ঠুর ঘাতকের কি মাথায় এইটুকু চিন্তা আসলো না যে এইটুকু 8 বছরের একটি ছোট্ট শিশু, তাকে দর্শন করার মতো এমন কি আছে? প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে সচেতন হই আর এমন একটি নৃশংস এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার আমরা প্রত্যেকেই চাই। যার যার অবস্থান থেকে আমরা মনে করি, বিশ্বাস করি যে সরকার এবং প্রসিকিউশন এই মামলাটি খুব দ্রুত বিচার নিষ্পত্তি করে দোষী যেই ঘাতক যে স্বীকার করেছে, দ্রুত বিচারের মাধ্যমে নিষ্পত্তি করে তাকে এক্সিকিউট করবে। এবং এটি যদি প্রয়োজনে সরকার যে কোনো সার্কুলার জারি করে, গ্যাজেট নোটিফিকেশন দিয়ে অথবা কোনো আইন করেও যদি, আইনের সংশোধন করেও যদি এমন ব্যবস্থা করে যে যারা শিশু ধর্ষণ এবং হত্যা করবে তাদেরকে প্রকাশ্যে এক্সিকিউট করা হবে, তাহলে আমি মনে করি এই ধরনের ঘৃণ্যতম ও বর্বরতম পৈশাচিক আচরণ করার সাহস আর এরকম নরপশুরা পাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।